নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আই ওয়ান্ট ডিভোর্স। একটা হাঁটুর বয়সী অশিক্ষিত গ্রামের গাইয়া মেয়ের সাথে একই ছাদের তলায় আমি বসবাস করতে পারবো না। তুমি আমার যোগ্য না, আর না কখনো আমার যোগ্য হয়ে উঠতে পারবে। সবাই যখন আমার বউ দেখতে চাইবে তখন লজ্জায় মাথা কাটা যাবে আমার। তোমাকে কখনো আমার বউয়ের পরিচয়ে সবার সামনে দাঁড় করাতে পারবো না। তাই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। বাসর রাতে ঘোমটার আড়ালে থেকে কোনো পুরুষের কণ্ঠে ডিভোর্সের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সুরা। সে অশিক্ষিত হলেও ডিভোর্সের মানে জানা আছে তার, যাকে গ্রামের মানুষেরা তালাক বলে। এই তালাক শব্দটা তার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে, বঞ্চিত করেছে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে। তার যখন 6 বছর বয়স কোনো কারণে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, অথচ তার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। সুরা লোকমুখে শুনতে পেত তার মা নাকি তার বাবাকে ডিভোর্স দিয়ে অন্য একটা লোকের সাথে বিয়ে করে নতুন করে সংসার পেতেছেন। সুরা ছোট হলেও বুঝতে পারত তার মায়ের নামে বন্ধ কথা বলছে লোকজন, কিন্তু মুখ বুজে সহ্য করা ছাড়া আর কিচ্ছু করার ছিল না সুরার। লোকে পরামর্শ দিয়েছিল সেলিম শেখকে দ্বিতীয় বিয়ে করার, কিন্তু তিনি সুরার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করতে অস্বীকার করেন। বাবার আদর ভালোবাসায় মা ছাড়া বেড়ে উঠতে লাগলো সুরা। তার বাবা সেলিম শেখ কখনো তার চোখে পানি আসতে দেয়নি, বড্ড ভালোবাসতো তার সুরাকে। কিন্তু সুরার কপালে যেন সুখ সহ্য হলো না। সেলিম শেখ বিদ্যুৎ অফিসে চাকরি করত, আর সেই বিদ্যুৎই তার বাবার প্রাণ কেড়ে নেয়। বাবা মাকে হারিয়ে একা হয়ে পড়ে 6 বছরের সুরা। তার মায়ের লাভ ম্যারেজের কারণে তার নানা নানি মামাদের সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক ছিল না। ছোট্ট সুরা কার কাছে যাবে, কে করবে, কিছুই বুঝতে পারছিল না। এমন সময় তার দুঃসম্পর্কের কাকা মনিরুল শেখ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুরাকে নিয়ে আসে নিজের গ্রামের বাড়িতে, কিন্তু তার ছিল অভাবের সংসার। ঠিকমতো 2 বেলা 2 মুঠো ভাতও জুটত না তার। একে তো সংসারে অভাব অনটনের মধ্যে আবার সুরাকে তাদের পরিবারে নিয়ে আসার জন্য মনিরুল শেখের স্ত্রী রহিমা বেগম যেন তেলে বেগুনে চলে ওঠে। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন মনিরুল শেখকে। সুরাকে ঠিকমতো 2 বেলা 2 মুঠো পেট ভরে খেতে দিত না। পান থেকে চুন খসলেই গরম খুন্তির ছ্যাঁকা দিত। সব সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না সুরার কাছে। প্রতিনিয়ত কাকির অনাদর, অবহেলা, অত্যাচার, নির্যাতন সহ্য করে বড় হতে থাকে সুরা। হঠাৎ ঘোমটার আড়ালে থাকা পুরুষের মুখে আবারও তালাকের কথা শুনে অতীত থেকে বাস্তবে ফিরে আসে সুরা। লোকটার মুখে তালাক দেওয়ার কথা শুনে বুঝতে পারল এই লোকটা তার বর, যার সাথে আজ সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি তার। সুরা দেখতে নজর কাড়া সুন্দরী না হলেও যথেষ্ট সুন্দরী বলা চলে। ডাগর ডগর চোখ, হাঁটু পর্যন্ত ঢেউ খেলা চুল, 5 ফুট 2 ইঞ্চির হালকা পাতলা গড়নের মিষ্টি একটা মেয়ে। সে জানে তার বিয়ে একটা বুড়ো 2 বাচ্চার বাপের সাথে ঠিক হয়েছিল। অবশ্য সুরার কাকা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু সুরার কাকির লোভ আর জেদের কাছে হার মানতে হয়েছে তার। সুরার যার সাথে বিয়ে ঠিক হয়েছে লোকটা এলাকার চেয়ারম্যান। তার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু অভাব একটা বউয়ের। তার বউটা ছোট মেয়েটার জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। তার বউ মারা যাওয়ার পর সুরার দিকে তার নজর পড়ে। সুরার কাকিকে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। এটাও বলেন যে বিয়ের পর তাদের পরিবারের দায়িত্ব নেবেন তিনি। রহিমা বেগমকে আর লোকের বাড়ি বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করতে হবে না। কথাটা শোনা মাত্রই লোভে চকচক হয়ে ওঠে রহিমার মুখ। তিনি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যান। বিষয়টা জানার পর সুরা তার নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল। যার এই পৃথিবীতে বাবা মা নেই, তার সাথে এর থেকে ভালো আর কী বা হতে পারে। সুরা এটা খুব ভালো করে জানে। আর যাই হোক, চেয়ারম্যান তাকে কখনো ডিভোর্স দিতে চাইবে না। কিন্তু লোকটার মুখে ডিভোর্সের কথা শুনে সুরা তৎক্ষণাৎ ঘোমটা ফেলে দিয়ে ডাগর ডাগর চোখে তার সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে যেন চমকে উঠল। সে মুখে হাত দিয়ে একটু জোরেই বলে উঠল, ও মোর খোদা, এ কি সুন্দর বেডা মানুষ! এই সুন্দর বেডা মানুষ তুই কি আমার বর রে? আমি তো ভাবছিলাম আমার হয়তো কোনো বুড়ো ভুড়িওয়ালা লোকের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এখন তো দেখছি তুই অনেক সুন্দর রে।
এক্কেরে সিনেমার নায়িকের মতো। সুরার মুখে তুই তোকারি শুনে রেগে আগুন হয়ে গেল সাফায়াত দেওয়ান। সে কখনো ভাবেনি একটা হাঁটুর বয়সী মেয়ে তার সাথে এইভাবে তুই তোকারি করে কথা বলবে। সাফায়াত দেওয়ান রেগে গর্জন তুলে বলল, হাউ ডিয়ার ইউ? তোমার সাহস হয় কি করে আমার সাথে তুই তোকারি করার? তুমি জানো আমি কে? মনে হচ্ছে তুই আমার বর। কিসের বর? হ্যাঁ, কিসের বর? আমি তোমার বর নই। আমি মানি না এই বিয়ে। খুব শীঘ্রই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আবারও ডিভোর্সের কথা শুনে চোখ জ্বলে উঠল সুরার। সুরা বিছানা থেকে নেমে সাফায়াতের দিকে তেড়ে এসে বলল, ডিভোর্সই যখন দিবি তখন বিয়ে করছিস কেন আমারে? বিয়ে করার আগে মনে ছিল না তোর? আমি কি তোর পায়ে ধরে কইছিলাম যে আমারে বিয়া কর? কইনি তো এমন কথা, তাই না? তাহলে আর একবার যদি ডিভোর্সের কথা বলিস তোর মুখ আমি ছিঁড়ে দেব। এই আমি বলে রাখলাম। তুই সুরাকে চিনিস না? সুরা কি চিনিস? তোমার মতো বেয়াদব মেয়েকে চেনার কোনো ইচ্ছাও নেই আমার। সাফায়াতের কথা শুনে সুরা তৎক্ষণাৎ তার শাড়ির আঁচলের নিচ থেকে একটা ছুরি বের করে সাফায়াতের দিকে এগিয়ে যেতেই সাফায়াত বলল, আরে আরে, কি করছোটা কি? সুন্দর বেডা মানুষ বুঝি ভয় পাইছে? এটা তোর জন্য না রে, এটা সাথে রাখছি ওই বুড়োর জন্য যার সাথে আমার বিয়া ঠিক হয়েছিল। ভাবছিলাম 500টাতে বেডার বিয়ে করার শখ মিটিয়ে দেব, কিন্তু তোর জন্য আমার সেই ইচ্ছেটা পূরণ হলো না। তোমাকে তো ভেবেছিলাম তুমি হয়তো গ্রামের মেয়ে, সহজ সরল হবে, কিন্তু না, আমি ভুলছিলাম। তুমি একটা বিচ্ছুর থেকেও ভয়ঙ্কর, ফালতু একটা মেয়ে। আর একটা কথা যদি তোমার ওই মুখ দিয়ে বের করো তাহলে কিন্তু তোমার খাবার খাওয়ার জন্য নকল দাঁতের ব্যবহার করা লাগবে। আমি গ্রামের মেয়ে হতে পারি কিন্তু অবলা নারী না। তুই আমাকে অত্যাচার নির্যাতন করবি আর আমি বসে বসে কি তোর সুন্দর চেহারা ধুয়ে পানি খাবো রে? আমি সোজা পুলিশের কাছে চলে যাব, তোর নামে মামলা দেব, তখন বুঝতে পারবি কত গোবরে কত গন্ধ। লাইক সিরিয়াসলি, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? এই সাফায়াত দেওয়ানকে, যে কিনা নিজেই একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার কথাটা যেন সুরা ঠিক হজম করতে পারল না। তৎক্ষণাৎ সুরা জ্ঞান হারিয়ে সাফায়াতের বুকে ঢলে পড়ল। হে দোষী মেয়ে, ওপেন ইওর আইস, প্লিজ টক টু মি। সাফায়াত সুরার থেকে কোনো রেসপন্স না পেয়ে চিন্তিত স্বরে বলল, যা বাবা, আমি পুলিশ অফিসার শোনা মাত্র সেন্সলেস হয়ে গেল। সাফায়াত সুরাকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে যাবে এমন সময় সুরার হাতের দিকে তার নজর পড়ে। ফর্সা হাতে কেমন কালশিটে দাগ পড়ে আছে, যা দেখে সাফায়াতের পা থমকে গেল। নড়তে পারল না সুরার কাছ থেকে। সাফায়াত সুরার কাছে এগিয়ে এসে ইতস্তত বোধ করে সুরার শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই পেল সারা শরীরে এমন অসংখ্য দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো মারের দাগ, জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে আছে, আবার কোথাও কোথাও ফোসকা পড়ে গেছে, যা গরম তেল ছিটে লেগে হয়েছে বা কেউ ইচ্ছেকৃতভাবে গরম কিছু চেপে ধরেছে। সব দেখে যেন সাফায়াতের চোয়াল শক্ত হয়ে এলো। সে ভাবতেও পারেনি এমন চটপটে স্বভাবের একটা মেয়ে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে। সে সুরাকে পার্সোনালভাবে চেনে না বলা চলে, ইনফ্যাক্ট বিয়ের আগে দেখেও নি। সাফায়েতের নানু খুব অসুস্থ হওয়ায় সাফায়েত অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে সপরিবারে গ্রামে তার নানু বাড়ি গিয়েছিল। সপরিবার বলতে তার আম্মি নাজমা দেওয়ান, বাবা শফিকুল দেওয়ান আর একমাত্র আদরের বোন নুজাইফা দেওয়ান। কিন্তু সবাই গ্রামে গিয়ে দেখে নানু একদম সুস্থ আছেন। তার নাকি মেয়ে, জামাই, নাতি নাতনি সবাইকে একসাথে দেখার ইচ্ছে জেগেছিল, তাই অসুস্থ হওয়ার মিথ্যা কথা বলে সবাইকে একসাথে করেছে। অবশ্য গ্রামে এসে মন্দ লাগে না সাফায়াতের। গ্রামের সবার সাথে 2 দিন খুব ভালো আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে পার করে সাফায়াত। তৃতীয় দিন সাফায়াত সবাইকে গ্রামে রেখে নিজে শহরে ফেরার জন্য রেডি হয়। এমন সময় নাজমা দেওয়ান সাফায়াতের কাছে এসে বলল, আমার একটা অনুরোধ রাখবি সাফি? এমন করে বলছেন কেন আম্মি? এমনটা কখনো হয়েছে যে আমি কখনো আপনার কথার অবাধ্য হয়েছি? আমি জানি তো আমার সাফি আমাকে কত ভালোবাসে, আমার কত খেয়াল রাখে, আমার সব আবদার মেনে নেয়। তাই তো এই শেষ একটা আবদার তোর কাছে করছি, তুই প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সাফায়াত নাজমা দেওয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি বলুন না আম্মি, আমার কি করতে হবে? আমি কিভাবে আপনাকে খুশি করতে পারি? বিয়ে করতে হবে তোকে, একটা জীবন্ত লাশকে সুন্দর একটা জীবন উপহার দিতে হবে। আমি অনেক আশা নিয়ে তোর কাছে
আসছি, প্লিজ সাফি আমাকে ফিরিয়ে দিস না। সরি আম্মি, আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি, কিন্তু আজ আমি আপনার কথা রাখতে পারলাম না। বিয়ে কোনো ছেলে খেলা নয় আম্মি, বিয়ে সারা জীবনের ব্যাপার। যেইখানে সারা জীবনের প্রশ্ন, সেইখানে হুট করে চেনা না জানা না এমন একটা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আম্মি। মেয়েটা খুব অসহায় সাফি, বাবা মা কেউ নেই। এই পৃথিবীতে যার বাবা মা নেই তার মতো অসহায় দ্বিতীয় আর কেউ নেই। মেয়েটাকে দেখে কেন জানি আমার আপন মনে হচ্ছে আমার কাছের কেউ। দেখেন আম্মি, আমাদের আশেপাশে এমন অসংখ্য অসহায় মেয়ে আছে, তার মানে তো এটা নয় যে সব অসহায় মেয়েদের আপনার ছেলের বউ করবেন। তোর এক লাইন বেশি বোঝা অভ্যাস এখনো গেল না সাফি। আমি সব অসহায় মেয়েদের বিয়ে করতে বলিনি তোকে, শুধু এই গোলাপটা ফুটার আগেই পাপড়িরগুলো ছুঁড়ে দিতে দিস না। মেয়েটার কাকি শুধুমাত্র টাকার লোভে একটা 2 বাচ্চার বাপের সাথে বিয়ে ঠিক করছে। ওর কাকা মনিরুল আমার হাতে পায়ে ধরে বারবার বলেছে আমি যেন কিছু একটা করি, আমি যেন মেয়েটার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাই। তুই তো জানিস এই গ্রামে তোর নানুর কত নাম কামা রয়েছে, সবাই আমাদের কত সম্মান করে। আমি সবাইকে বলে এসেছি মেয়েটাকে আমি আমার ছেলের বউ করে ঘরে তুলব। এখন তুই যদি এই বিয়েটা না করিস সবার সামনে আমার লজ্জায় মাথা কাটা যাবে, তোর নানুর সম্মানে আঘাত লাগবে। তুই কি চাস সাফি তোর মায়ের অসম্মান হোক, লোকে তাকে ছিছি করুক? সাফায়াত তার মায়ের অসহায় মুখ দেখে পারেনি বিয়েতে না করতে। একদম অপ্রস্তুতভাবে বিয়েটা হয়ে যায় তাদের। পুরনো কথা মনে হতেই নাজমা দেওয়ানের প্রতি অভিমান হয় সাফায়াতের। তিনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে একটা গাইয়া পিচ্ছু মেয়ের সাথে বিয়ে দিয়েছেন, যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার মতো একজন পুলিশ অফিসারের অবস্থা নাজেহাল করে দিয়েছে, তার মুখ ছিঁড়ে দেওয়ার হুমকি দিয়েছে। সাফায়াত গ্লাসে পানি এনে সুরার চোখে মুখে পানির ছিটা দিতেই সুরা সাফায়াতের হাত ধরে বলল, আমাকে দয়া করে আর মারিস না, এইভাবে মার খেতে খেতে আমি তো মরে যাব। হে ইউ, আমি তোমাকে কখন মারলাম? উল্টো তুমি আমার মুখ চিরে দিতে চেয়েছো, বিচ্ছু একটা। সুন্দর বেটা মানুষ তুই। আমি ভাবছি আমার কাকি, স্বপ্নে দেখছিলাম আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তাই কাকি আমার মুখে গরম পানি ছুঁড়ে মারছে। ডোন্ট প্যানিক, আমি তোমার কাকি না। পিকনিক? পিকনিক মানে সুরার খুব ভালো করে জানা আছে। গ্রামে থাকতে কাকির হাড়ি থেকে চাল ডাল চুরি করে আমার বন্ধুদের সাথে কত পিকনিক করছি। অবশ্য পরে কাকির হাতে মারও খেতে হয়েছে। তুই কি এখন আমার সাথে পিকনিক করবি? চল না সুন্দর বেটা মানুষ, আমরা পিকনিক করি। অনেক দিন চাল ডাল চুরি করে পিকনিক খাওয়া হয় না। ও গড, এ কার পাল্লায় পড়লাম আমি বললাম প্যানিক আর সে শুনেছে পিকনিক। যাই হোক, তুমি পুলিশের কথা শুনে অজ্ঞান হয়ে গেলে কেন? তুই কোনো পুলিশ না তাই না রে? আমাকে মিথ্যে পুলিশের ভয় দেখাইছিস তুই। তোমাকে মিথ্যা কেন বলতে যাব? আমি সত্যি একজন পুলিশ অফিসার, তাই আমার সাথে কোনো প্রকার ঝামেলা করলে আমি সোজা তোমাকে জেলে ঢুকিয়ে দিব। আল্লাহ গো, এইটা আমার কি সর্বনাশ হইল গো। আমি যদি জানতাম আমার পুলিশের সাথে বিয়ে হচ্ছে, আমি কিছুতেই এই সুন্দর বেড়া মানুষের বিয়ে করতাম না। প্রয়োজনে ওই বইরা বেড়ার বউ হতাম। সুরা মাথা চাপড়াতে চাপড়াতে বলল, আল্লাহ গো, আমার আন্ডা বাচ্চাগুলো লুলা হবে গো। এ কি হয়ে গেল আমার জীবনে? আন্ডা বাচ্চার কথা শুনে কাশি উঠে গেল সাফায়াতের। সে বিরক্ত হয়ে বলল, কি সব আবল তাবল বকছো তুমি? আবল তাবল বকছি না রে সুন্দর বেটা মানুষ। আমার বন্ধুদের থেকে শুনছি পুলিশ নাকি খুব খারাপ হয়, সবাইকে ধরে ধরে খুব মার মারে, আর মানুষের অভিশাপে তাদের ছেলে মায়ের লুলা হয়। হায় আল্লাহ, আমি তো লুলা পোলাপাইনের মা হয়ে যাব গো। এই সমাজ পুলিশ সম্পর্কে অত্যন্ত বাজে ধারণা নিজেদের মধ্যে পুষে রাখে। তারা সব সময় পুলিশের নেগেটিভ দিকগুলো তুলে ধরে। তারা দেখতে পায় পুলিশ একটা লোককে মারছে, কিন্তু কেন মারছে, সে কি অপরাধ করেছে এটা কখনো জানতে চায় না। আমরা এটা জানি, হিংস্র জীবজন্তু যাদের মানুষের মতো বোধবুদ্ধি নেই, তবুও তারা ততক্ষণ না একজন মানুষের উপর আক্রমণ করে যতক্ষণ না মানুষ তাকে আঘাত করে। যেইখানে জীবজন্তু কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করে না, সেইখানে একজন বোধবুদ্ধি সম্পূর্ণ পুলিশ অফিসার কেন নিরীহ মানুষের উপর অত্যাচার করবে? পুলিশের কাজ নাগরিকদের সুরক্ষা নিরাপত্তা প্রদান করা। এই পুলিশের জন্যেই
সাধারণ জনগণ নিরাপদে চলাচল করতে পারে। এমনকি ঈদের দিন যখন সবাই নিজেদের পরিবার আপনজন নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে, তখন সেই পুলিশ নিজের আনন্দ উৎসব বিসর্জন দিয়ে সাধারণ জনগণকে পাহারা দেয়, যেন তাদের আনন্দ উৎসবে কোনো ত্রুটি না হয়। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যদের বিপদে ঝাঁপিয়ে পড়ে তারা। এসব কাদের জন্য করে পুলিশ? সাধারণ জনগণের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু দিন শেষে পুলিশের বদনাম ছাড়া সুনাম হয় না। এসব কথা সুরাকে বলতে গিয়ে নিজের মধ্যে রেখে দেয় সাফায়াত, কারণ সে জানে সুরা তিলকে তাল বানাতে খুব এক্সপার্ট। কিছু একটা ভেবে সাফায়াত নিজের ফোন সুরাকে দেখিয়ে বলল, তুমি এতক্ষণ পুলিশের নামে যে খারাপ খারাপ কথাগুলো বলছো, সেগুলো আমি ফোনে রেকর্ড করে রেখেছি। এরপর যদি আর একটাও বাজে কথা বলো না, আমি প্রমাণসহ তোমাকে জেলে ভরে দিব। এখন আর একটা কথাও না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ো। তুই কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? আমি পাশের রুমে যাচ্ছি। তোমার মতো একটা মেয়ের সাথে একই বিছানায় জাস্ট ইম্পসিবল। বলেই সাফায়াত রুমের বাইরে পা রাখার আগেই সুরা এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুই আমাকে একা রেখে যেতে পারিস না সুন্দর বেটা মানুষ। আমার একা থাকতে ডর লাগে। আমি তো কখনো একা একটা বিছানায় থাকিনি। আমার সাথে মলি আপা থাকতো। আমি একা একা থাকলে যদি পেতনি এসে আমার ঘাড় মটকে দেয়, যদি আমার গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলে দিয়ে যায়, তখন আমার কি হবে সুন্দর বেটা মানুষ? সাফায়াত কখনো ভাবতে পারেনি সুরা এইভাবে দুহাতে তাকে জড়িয়ে ধরবে। সাফায়াত বিরক্ত হয়ে সুরার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমাকে জড়িয়ে ধরার সাহস হয় কি করে তোমার? জড়িয়ে ধরছি তো কি হয়েছে? তোর শরীরের এক অংশ খসে পড়ে গেছে নাকি ঝলসে গেছে? জড়িয়ে ধরছি, পেশ করছি। আমার পাড়ার দাদিরা বলছে বরকে জড়িয়ে ধরতে হয়, চুমা দিতে হয়, আরো কত কি বলছে। আর একটা কথা যদি তোমার মুখ থেকে বের হয়, আমি সোজা তোমাকে জেলে ভরে দিয়ে আসবো। বেয়াদব মেয়ে কোথাকার, যাও গিয়ে শুয়ে পড়ো। এটা শহর, তোমাদের গ্রামের মতো সস্তা ভূত পেতনি আমাদের এইখানে থাকে না। আর যদি পেতনি থেকেও থাকে, সেই মানুষের ঘাড়ে ভর করবে, কোনো পেতনির ঘাড়ে নয়। পেতনিদের ঘাড়ে কটা মাথা আছে যে সে আর একটা পেতনির ঘাড়ে ভর করবে? খোঁচাটাকে তুই আমারে দিলি সুন্দর বেটা মানুষ? তুই ঠিক কি বোঝাতে চাইছিস আমি পেতনি? অশিক্ষিত হলেও বুদ্ধিমতী আছো তুমি। এখন দয়া করে নিজে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। তুই এই ঘরে থাক না রে সুন্দর বেটা মানুষ। আমার সাথে এক বিছানায় থাকলে তোর গায়ে ফোসকা পড়ে যাবে, তাই তো? ঠিক আছে, তুই বিছানায় থাক। এমনিতেও আমি ওই নরম তুলতুলে বিছানায় শুতে পারবো না। কত নরম বিছানা রে বাবা। আমি বিছানায় বসলেই ঠাস করে নিচে চলে যাচ্ছি। সাফায়াত কিছু বলতে যাবে তার আগেই দরজায় টোকা পড়ে। সাফায়াত দরজা খুলে দেখে তার আম্মি এসেছে। নাজমা দেওয়ানকে দরজায় দেখে অবাক হয়ে যায় সুরা। সে জোর গলায় বলে ওঠে, ভালো খালা তুই এখানে? তুই না সেই ভালো খালা যে আমার বিয়ের দিন আমাকে আদর করে ভাত মেখে খাইয়ে দিছিলি? আমি তো ভাবছিলাম তুই বরের পক্ষের কেউ, তাই আমাকে এত আদর করছিলি। তুমি ঠিক ধরেছ সুরা, আমি বরের পক্ষের লোক। কিন্তু আমার তো বুড়ো চেয়ারম্যানের সাথে বিয়ে হয়নি। এই যে সুন্দর বেটা মানুষ দেখছিস, ও আমার বর রে, বর। আমার বর অনেক সুন্দর না বল? এজন্যই আমি ওর নাম দিছি সুন্দর বেটা মানুষ। তোমার ওই সুন্দর বেটা মানুষের মা আমি। এ আমার বাড়ি, আর আজ থেকে তোমারও বাড়ি। আমি শুধু তোমার সুন্দর বেটা মানুষের মা না, আমি তোমারও মা। এখন থেকে আমাকে ভালো খালা নয়, মা বলে ডাকবে, কেমন? সুরার কি হলো কে জানে, দৌড়ে গিয়ে নাজমা দেওয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। তিনিও দুহাতে জড়িয়ে ধরল সুরাকে। সুরা নাক টেনে বলল, তুই সত্যি বলছিস? আমি তোকে মা ডাকবো? জানিস, ছোটবেলায় বাবা মাকে হারানোর পর তোর মতো করে কেউ আমাকে আদর করেনি, বুকে টেনে নেয়নি, খাইয়ে দেয়নি। তুই সত্যি আমার মা হবি? হ্যাঁ হব তো, তবে একটা শর্তে। কি শর্ত বল না? আমি মায়ের আদর ভালোবাসার জন্য সব শর্ত পূরণ করব। বড়দের সাথে এরকম তুই তুকারি করা যাবে না, এটা ভালো দেখায় না মা। বড়রা গুরুজন, আর গুরুজন হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তাদের সাথে তুই তুকারি করতে হয় না। কিন্তু আমি তো এইভাবেই কথা বলি। গ্রামে আমার বন্ধুরা সবাই এমন করেই কথা বলে। সবাই বললে তোমাকেও যে বলতে হবে এমন কোনো কথা নেই মা। তোমাকে আদব কায়দা শিখতে হবে, পড়ালেখা শিখতে হবে, মানুষের মতো মানুষ হয়ে করতে হবে। আমি তোমার কাকাকে কথা দিয়েছি, তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিব আমি।
ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। আমি লক্ষ্য করেছি তুমি মাঝে মাঝে কয়েকটা কথা শুদ্ধ ভাষায়ও বলো। আমি জানি তুমি পারবে, শুধু একটু চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করব মা। এই তো আমার লক্ষ্মী মেয়ে। বলেই নাজমা দেওয়ান সুরার কপালে চুমু এঁকে দিলেন। নাজমা দেওয়ান যাওয়ার সময় সাফায়াতের হাত ধরে বলল, দেখলে তো মেয়েটা ভালোবাসার কতটা কাঙ্গাল। তোরা দুই ভাই সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছিস, যখন যা চেয়েছিস তাই পেয়েছিস, বরং প্রয়োজনের অতিরিক্ত পেয়েছিস। অভাব কাকে বলে বুঝতে পারিসনি। আর মেয়েটারও তোদের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল, কিন্তু বেশি দিন সেই সুখ ওর কপালে সহ্য হলো না। শুনেছি ওর যখন 6 বছর বয়স ওর মা ওকে ছেড়ে চলে যায়, কিছুদিন পরে ওর বাবাও মারা যায়। মেয়েটার জীবনে নেমে আসে অন্ধকার। যে বয়সে ওর হাতে বই থাকার কথা, সেই বয়সে ওর হাতে ধরিয়ে দিয়েছে কড়াই, খুন্তি, গোয়ালের কবর। আমি এখানে এসেছিলাম সুরাকে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য। পরে মনে হলো তুই আমার ছেলে। আমি তোকে সেই শিক্ষায় বড় করিনি। আমি জানি তুই সুরাকে না মানতে পারলেও সুরার অসম্মান করবি না। দেখ বাবা, সাফি বিয়েটা যেভাবেই হোক হয়েছে। আমি বলছি না তুই সুরাকে এই মুহূর্তে নিজের স্ত্রী হিসাবে মেনে নে, কিন্তু ভালো না বাসিস ফুলটার অযত্ন করিস না বাবা। বলেই তিনি প্রস্থান করলেন। নাজমা দেওয়ানের যাওয়ার পানে তাকিয়ে সাফায়াত মনে মনে বলল, আমাকে কত বিশ্বাস করে, ভরসা করে, আর আমি সত্যি তো মেয়েটাকে স্ত্রী হিসেবে না মানলেও তার সাথে ভালো ব্যবহার তো করতে পারি। সাফায়াত দেখলো সুরা শুধুমাত্র একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়েছে। যা দেখে সাফায়াত সুরাকে ডেকে তুলে বলল, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। না, আমি বিছানায় গেলে তুই আমাকে ছেড়ে চলে যাবি, আর সেই সুযোগে পেতনি এসে আমার ঘাড় মটকে দিব। আমি কোথাও যাচ্ছি না, আমিও বিছানায় ঘুমাচ্ছি। সত্যি? হ্যাঁ বলে দুজনের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে সাফায়াত শুয়ে পড়ল। যা দেখে সুরাও সাফায়াতের অপর পাশে আস্তে করে শুয়ে পড়ল। হে আল্লাহ, আমি মনে হয় শহীদ হয়ে যাব এই তুলতুলে বিছানায় শুতে গিয়ে। তুমি এই বিছানাটাকে শক্ত করে দাও আল্লাহ। সুরার কথা শুনে সাফায়াত বলল, তুমি যদি না ঘুমিয়ে আর একটা কথাও বলো, আমি সোজা বাইরে চলে যাব, আর জানালা দিয়ে পেতনি এসে তোমার রক্ত খেয়ে চলে যাবে। সুরা ভয় পেয়ে সাফায়াতের কেঞ্চি ধরে বলল, আমি ঘুমাচ্ছি। অতঃপর সুরা তার কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আই ঘুম ঘুম সুরার চোখের পাতায়, না হলে যে সুন্দর বেডা মানুষ আমাকে ছেড়ে দিবে পেতনিদের খাঁচায়। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ করে সাফায়াতের মনে হলো যেন কেউ তার হাত কামড়ে গোস্ত উঠিয়ে নিয়ে যেতে চাইছে। সাফায়াত ব্যথায় কোকিয়ে উঠে চলতি রুমের লাইট চালিয়ে দিয়ে দেখে ঘুমের মধ্যে সুরা সত্যি সত্যি তার হাত কামড়ে ধরে রেখেছে। মনে হচ্ছে তার হাত একটা লেগ পিস, আর সুরা সেই লেগ পিস থেকে গোস্ত ছিঁড়ে খেতে চাইছে। সাফায়াত তৎক্ষণাৎ সুরার থেকে নিচের হাত ছাড়িয়ে নিয়ে দেখে সুরার দাঁতের কামড়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার হাতে। সাফায়াত একটু জোর দিয়ে সুরার থেকে হাত ছাড়িয়ে নেয়, যার ফলে জেগে যায় সুরা। সুরাকে জাগতে দেখে সাফায়াত রাগান্বিত হয়ে বলে, আর ইউ ক্রেজি? জীবনে কখনো গোশত খাওনি, আর খাবে কিভাবে? মনে হয় না জীবনে কখনো গোশত চোখে দেখেছো। শেষ পর্যন্ত আমার হাত বেছে নিলে ছিঁড়ে খাওয়ার জন্য। সুরা তার 32টা দাঁত বের করে একগাল হেসে বলল, ওই কি হয়েছে জানিস সুন্দর বেড়া মানুষ? আমি স্বপ্নে দেখছিলাম তুই আমাকে বড় রেস্টু ফেস্টুতে নিয়ে গেছিস তো। সাফায়াত সুরাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট, রেস্টু ফেস্টু কি? আরে রেস্টু ফেস্টু যেখানে বড় বড় সাহেবরা খাবার খেতে যায়। ওটা রেস্টুরেন্ট, রেস্টু ফেস্টু নয়। ওই হলো আর কি, যে মিতের মা সেই মাওই মা। শুনবি তো তারপর কি হয়েছে। তুই আমাকে ওইখানে নিয়ে গেছিস। আমি গিয়ে দেখি যে টেবিলের উপর এত এত খাবার রয়েছে, যা দেখে আমার জিভে পানি এসে গেছে। আমি খপ করে একটা মুরগির রান নিয়ে সবে কামড় দিচ্ছি, খেতেও পারলাম না। এর মধ্যে তুই আমার থেকে রানটা ছিনিয়ে নিয়ে গেলি। ওটা রান ছিল না গাদা, আমার হাত ছিল। সুরা মন খারাপ করে বলল, ও আমি তো সত্যি মনে করছিলাম আমার সাথেই শুধু এরকম হয় কেন বলতো সুন্দর বেডা মানুষ। জানিস আমাদের ঘরের পাশে একটা নারকেল গাছ আছে, তো আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি ওই নারকেল গাছের গোড়ায় বসে হিসি করছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম আমার বিছানা ভিজে গেছে, আমি বিছানায় হিসি করে দিচ্ছি। বলে আবারও 32টা দাঁত বের করে হো হো করে হেসে উঠল সুরা। বুকের উপর ভারী কিছু অনুভব করার সাথে সাথে ঘুম ভেঙে যায় সাফায়াতের। সে চোখ খুলে দেখে সুরা তার বুকের উপর বিড়াল ছানার মতো লেপ্টে রয়েছে।
যা দেখে সাফায়াতের রাগ হলেও কিছু না বলে সুরাকে বালিশে শুইয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদে চলে গেল ফজরের সালাত আদায় করতে। সাফায়াত বাইরে যাওয়ার সাথে সাথে টিপটিপ করে চোখ খোলে সুরা। তার ঘুম সাফায়াতের আগেই ভেঙেছে, কিন্তু সুরা যখন দেখে সে সাফায়াতের বুকের উপর শুয়ে রয়েছে তখন ইচ্ছে করে না উঠে ঘুমের ভাব ধরে সেভাবেই পড়ে থাকে। যদিও তার ভালো লাগছিল, আবার ভয়ও করছিল যদি সাফায়াত তাকে বকা দেয়। কিন্তু যখন দেখলো তার বর কিছু বলছে না তখন সে মটকা মেরে সেভাবেই পড়ে থাকলো। আর সাফায়াতকে বাইরে যেতে দেখে সে লাফ দিয়ে উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, গত রাতে মাজেদা খালা বলেছে এটা কলঘর, আর বড়লোকদের ভাষায় কি জানি বলছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, ওশার রুম। অতঃপর সুরা ওয়াশরুমে ঢুকে বলল, বড়লোকদের ওশার রুম কত সুন্দর রে বাবা, সাবান, স্নো পাউডার, শ্যাম্পু, আয়না সব কিছু আছে। রাতে মাজেদা খালা আমাকে দেখাই দিছিল কোনটা কেমনে কি করতে হবে। দূর ছাতার মাথা, আমি তো সব ভুলে গেছি। খালা কি কি বলছিল, এখন আমি অজু করব কেমনে? বলে সুরা শাওয়ারের কাছে গিয়ে বলল, আমার ঠিক মনে আছে, খালা বলছিল এইটাই মোচড় দিলে পানি পড়বে। সুরা তৎক্ষণাৎ একগাল হেসে শাওয়ার চালু করে দিল, আর ওপর থেকে পানি এসে তাকে ভিজিয়ে দিতে লাগলো। যা দেখে সুরা বলল, আরে আরে, এই বাড়ির ছাদ ফুটো হয়ে গেল নাকি? বৃষ্টির পানি ভিতরে এলো কেমনে? এইখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই রুমের ভিতরে বৃষ্টি হচ্ছে, তার মানে নরম তুলতুলে বিছানাও ভিজে যাচ্ছে। পরক্ষণেই সুরা ওয়াশরুমের সামনে এসে বলল, কিন্তু রুম তো শুকনো আছে। ও, তার মানে ওই যন্ত্রটা থেকে বৃষ্টি হচ্ছে। প্রায় 30 মিনিট পরে সাফায়াত মসজিদ থেকে এসে দেখে সুরা বিছানায় নেই। সুরাকে না দেখে একটু চিন্তিত হয়ে গেল সাফায়াত। তৎক্ষণাৎ তার চোখ গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজা খোলা রয়েছে, ভেতর থেকে পানি পড়ার আওয়াজ হচ্ছে। সাফায়াত কয়েকবার এই মেয়ে করে ডেকে সুরার সাড়া না পেয়ে ওয়াশরুমে গিয়ে দেখলো সুরা কাক ভেজা হয়ে শাওয়ার বন্ধ করার চেষ্টা করছে। সাফায়াত এগিয়ে গিয়ে শাওয়ার বন্ধ করে দিয়ে ধমকের সুরে বলল, এত সকাল সকাল গোসল করতে কে বলেছে তোমাকে? সব কাজে তোমার পাকনামি করা লাগবে? বেয়াদব মেয়ে একটা, জ্বালিয়ে মারছে আমাকে। সুরা ভয় পেয়ে ন্যাকা কান্না করে বলল, আমি গোসল করতে আসিনি, আমি তো অজু করতে আইছিলাম, কিন্তু যেই অজু করার জন্য এই যন্ত্রটা চালু করছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ন্যাকা কান্না বন্ধ করে তাড়াতাড়ি চেঞ্জ করো, না হলে ঠান্ডা লেগে জ্বর বাঁধিয়ে নিবে। আর জ্বর হলেও সমস্যা কি? আমি তো আছি তোমার সেবা শুশ্রূষা করার জন্য। আমি তো আমাকে তোমার হুকুমের দাস বানিয়ে রেখেছে। আমি তো জামা কাপড় আনিনি, ভেতর থেকে আমার একটা জামা এনে দিবি, সুন্দর বেডা মানুষ? না, দিব না। রাতে আমি কি বলে গিয়েছিলেন তোমাকে? তুই তোকারি করতে না করেছিল, ভুলে গিয়েছো সে কথা? 4 আঙ্গুলে একটা মেয়ে হয়ে সাফায়েত দেওয়ানের সাথে তুই তোকারি করে? আর একবার যদি তোমার মুখে তুই তোকারি বেড়া মানুষ শুনেছি, তোর মুখ একদম ভেঙে দিব আমি, কথাটা মাথায় থাকে যেন। বলেই সাফায়াত রুমে এসে দেখে কোথাও সুরার জামা কাপড় কিচ্ছু নেই। সে কি করবে বুঝতে না পেরে তার বোন নোজাইফাকে কল করে তার একটা ড্রেস দিয়ে যাওয়ার জন্য। কিন্তু নোজাইফা কল রিসিভ করার আগেই নাজমা দেওয়ান তার নিজের একটা শাড়ি আর প্রয়োজনীয় সবকিছু নিয়ে এসে বলল, মেয়েটার বাড়ি থেকে ওর জামা কাপড় কিচ্ছু নিয়ে আসেনি, তাই আপাতত আমি এই শাড়িটা নিয়ে আসলাম। এখনকার মতো এটা পরবে, আর তুই আজকে সুরাকে সাথে করে নিয়ে কয়েকটা ড্রেস কিনে দিস। সরি আম্মি, আমার আজ অফিস আছে, আমি যেতে পারবো না। আপনি বা নুজাইফা গিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, কিন্তু সুরা কোথায়? ওকে দেখছি না যে। ওয়াশরুমে গিয়ে দেখেন আপনার সুরা আছে, সে অজু করতে গিয়ে গোসল করে বসে আছে। বেয়াদব অশুভ মেয়ে একটা, শুধুমাত্র আপনার জন্য ওকে সহ্য করতে হচ্ছে আমার। আমি কিন্তু আর সহ্য করবো না আম্মি, আপনি ওকে আমার রুমে থেকে নিয়ে যাবেন। নাজমা দেওয়ান প্রতি উত্তরে কিছু না বলে ওয়াশরুমে গিয়ে দেখে সুরা ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে। তিনি সুরাকে শাড়ি দিয়ে চলে আসতে যান। এমন সময় সুরা পেছন থেকে ডেকে বলল, আমি তো শাড়ি পরতে পারি না মা, তুই কি আমাকে শাড়িটা পরিয়ে দিবি? পরক্ষণেই সুরার মনে হয় সে আবারও তুই করে বলে ফেলেছে। তৎক্ষণাৎ সুরার দাঁত দিয়ে ছিপ কেটে বলল, ওই মুখ ফসকে আবারও তুই বেরিয়ে গেছে। এই আমার চোখ ছুঁয়ে বলছি, আমি আর কখনো তুই করে বলবো না। মনে থাকবে তো? হ্যাঁ মা, খুব করে মনে থাকবে। নাজমা দেওয়ান মিষ্টি হেসে সুরাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে বলল, ড্রেসিং টেবিলের উপরে আমি কিছু গয়না রেখে এসেছি, এইগুলো পরে নিচে আসবে কেমন?
ঠিক আছে মা। সুরা ভেজা কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুড়ি কানের দুল পরে একটু জোরের সাথে বলল, ও মা, বড়লোকদের শাড়ি চুড়ি পরে আমাকে কি সুন্দর লাগছে, একদম যেন আসমানের পরি। কিছুদিন আগে বুড়িগঙ্গা নদীর তীরে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছে, যে কেসের দায়িত্ব সাফায়াতের উপর পড়েছে। সাফায়াত সেই কেসের ফাইল চেক করছিল, এমন সময় সুরার চিৎকার শুনে আয়নার মধ্যে একটা মায়াবী চেহারা দেখে থমকে যায়, যে চেহারার মধ্যে নেই কোনো প্রসাধনীর ব্যবহার। হঠাৎ সাফায়াতের নজর যায় সুরার হাঁটু পর্যন্ত লম্বা চুলের দিকে। চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে টাইলস ভিজে গিয়েছে। সাফায়াত কি মনে করে ফাইল বিছানার উপর রেখে হাতে একটা টাওয়াল নিয়ে সুরার পিছনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো মুছে দিয়ে পড়ল, যে চুলে যত্ন নিতে পারো না সে চুল এত বড় রাখার কি দরকার, বেয়াদব মেয়ে। মনিরুল কাকার থেকে শুনেছি আমার বাপ নাকি আমার চুল অনেক পছন্দ করত। তিনি আমার চুলে শ্যাম্পু করে দিত, তেল দিয়ে চুল বেনি করে দিত। ছোটবেলা থেকেই নাকি আমার চুল বড়। অবশ্য কাকি অনেকবার চুল কেটে দিতে চাইছে, সে বলতো আমি এত বড় চুলে শ্যাম্পু তেল দিতে পারবো না। কিন্তু কাকা কাটতে দেয়নি। প্রথম প্রথম আমার বিরক্ত লাগতো, কিন্তু পরে যখন জানতে পারলাম আমার চুল আমার বাপের অনেক পছন্দ ছিল, তখন আর আমার বিরক্ত লাগেনি। আমার মনে হয় এই চুলে আমার বাপের হাতের ছোঁয়া আছে, ভালোবাসা মিশে আছে। বলতে বলতে সুরার চোখ ভিজে গেল। যা দেখে সাফায়াত বলল, তোমাদের মেয়ে জাতির এই এক সমস্যা, কিছু পারো বা না পারো কথায় কথায় ঠিক চোখের পানি নাকের পানি এক করে দিতে পারো। কথায় কথায় এমন চোখের পানি ফেলে কি শান্তি পাও বলো তো? সাফায়াতের কথা শুনে সুরা তৎক্ষণাৎ সাফায়াতের দিকে ঘুরে তার শার্ট টেনে নিচের নাক পরিষ্কার করে কিছু বলার আগেই সাফায়াত চিৎকার করে বলল, ছি ছি, এটা কি করলে তুমি? নাক পরিষ্কার করার জন্য আর কিছু পেলে না, বেয়াদব মেয়ে? এমন ভাব করছেন যেন আমি আপনার শার্ট দিয়ে নাক নয় হাগু পরিষ্কার করছি। নাকে তো শুধু পানি থাকে, একটু পানি মুছেছি তো কি এমন হয়েছে? সাফায়াত প্রত্যুত্তরে কিছু না বলে রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে সুরা বলল, চাপ বাবা, আমি তো তার সাথে তৈতুকারি করিনি, তাহলে ব্যাটা এমন রাগ করলো কেন? আমি কি খারাপ কিছু বলছি বা করছি? আমাকে কি তোমার মানুষ মনে হয় না নাজমা? তোমাকে কতবার বললাম এমন একটা গাইয়া অশিক্ষিত মেয়ের সাথে শাফির বিয়ে দিয়ে ছেলেটা জীবন নষ্ট করে দিও না, কিন্তু তুমি তো আমাকে মানুষ বলেই মনে করো না। আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? শাফি যেমন তোমার ছেলে তেমনি আমারও ছেলে। ও জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তোমার একা নয়, আমারও আছে। একে তো তুমি বিয়েটা দিয়ে মস্ত বড় একটা ভুল করেছ, এখন আবার চাইছো সেটা ঢাকঢোল পিটিয়ে পুরো শহরের মানুষকে জানাতে। হ্যাঁ, তাদেরকে এটা জানতে চাইছো যে শহরের নামকরা একজন বিজনেসম্যান শফিকুল দেওয়ানের একমাত্র ছেলে সাফায়াত দেওয়ান একজন গাইয়া অশিক্ষিত মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে? হ্যাঁ, দেখো নাজমা, তুমি খুব ভালো করে জানো এই সমাজে আমার যথেষ্ট নাম কাম আছে। সবাই যখন জানবে আমার একমাত্র ছেলের বউ একটা গাইয়া অশিক্ষিত, তখন সমাজে আমি মুখ দেখাতে পারবো না, লোকে ছিছি করবে আমাকে। এত অহংকার তোমার! সমাজের লোকদেরকে দিয়ে তুমি কি করবে? সমাজ আমাদের খেতে পড়তে দিবে না। আজ সমাজের দোহাই দিয়ে তুমি মেয়েটাকে হেয় করে দেখছো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। তবে আমিও বলে রাখি, আজ তুমি যে মেয়েটার জন্য সমাজে মুখ দেখাতে পারছো না, সমাজের সামনে তার পরিচয় করিয়ে দিতে চাইছো না, তাকে দূরে ঠেলে দিচ্ছ, একদিন সেই মেয়েটাকে তুমি বুকে টেনে নেবে, তাকে নিয়ে তুমি গর্ববোধ করবে, পুরো শহরের মানুষকে জানাবে এই গায়া অশিক্ষিত মেয়েটা তোমার একমাত্র ছেলের বউ। চ্যালেঞ্জ করছো আমাকে? ধরে নাও চ্যালেঞ্জই করলাম। আমি মেয়েটাকে এমনভাবে তৈরি করব যে তুমি তাকে গায়া অশিক্ষিত বলতে গেলেও তোমার 10 বার ভাবতে হবে। আমি সত্যিই ভাবতে পারিনি তুমি এতটা নিজ মনের। মনুষ্যত্ববোধ একজন মানুষের বড় পরিচয়, তোমার মধ্যে সেই মনুষ্যত্ববোধটুকুও নেই। তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছো নাজমা। সুরা 22-এর মেয়ে নয়, ও এই বাড়ির একমাত্র ছেলের বউ। আর সুরাকে নিয়ে যদি তোমার এতই সমস্যা থাকে, আমি বাধ্য হব মেয়েটাকে নিয়ে অন্যত্র চলে যেতে। সুরা সুন্দর করে সেজে গুজে নিচে আসতে যাচ্ছিল, এমন সময় উপর থেকে নাজমা দেওয়ান আর শফিকুল দেওয়ানের কথা কাটাকাটি দেখে তার পা থমকে যায়। সুরা নাজমা দেওয়ানকে চিনলেও শফিকুল দেওয়ানকে চিনে না, তবে তার কথার ধরন দেখে বুঝতে পারে এটা তার শ্বশুর, যে তাকে তার পুত্রবধূ হিসেবে মানতে নারাজ। সুরার তার শ্বশুর শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি দেখে আর সাহস হয় না নিচে যাওয়ার। সুরা চোখের পানি মুছে নিচের রুমের দিকে পা বাড়ানোর আগেই নোজাইফা সুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল,
আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।